ছাত্র জনতা গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনযোগ্য ঘোষণা করা, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার আজকের এই গণসমাবেশে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী স্বাস্থ্য উপদেষ্টা বিষয়ক সম্পাদক এবং দক্ষিণ সুরমা থানা শাখার বিপ্লবী সহ সভাপতি জননেতা আরিফ ভাই। জননেতা আরিফ ভাই। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী ভিত্তিক সমাজ রাষ্ট্র পরিচালনার দাবিতে ও সিলেটের সমস্ত পাথর কুয়ারি তুলে দেওয়ার দাবিতে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট দক্ষিণ সুরমা থানা কর্তৃক আয়োজিত আজকের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সাঈদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন। আরো বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান সহ আরো সিলেট জেলা মহানগরের আরো দায়িত্বশীল বৃন্দ। সম্মানিত সিলেটবাসী, আজকে আমরা এমন এক সময় এই জনসভার আয়োজন করেছি। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন এই আমাদের দেশে 15 বছর ধরে জালিম এক সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল। এই সরকার মনে করেছিল আজীবন ক্ষমতার হাইস পূরণ করতে, এবং এই সরকার সারা জীবন ক্ষমতায় থাকার হাইস পূরণের জন্য অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য বাংলাদেশের সমস্ত অপরাধ যা আছে শুধু অপরাধ করছে, বাকি রাখি নয়, সমস্ত অপরাধ এই সরকার করেছে। প্রথমেই এই দেশ ক্ষমতায় আসিয়াও বাংলাদেশের মেধাবী সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছে। তারপর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারপর বাংলাদেশের জনগণের উপর নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে। তার বিরুদ্ধে, তার ক্ষমতার বিরুদ্ধে যে মানুষ আলোচনা করেছে, সমালোচনা করেছে, তার প্রতিবাদ করেছে, তাকে অপহরণ করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, জেলে নিয়েছে, সব ধরনের নির্যাতন করেছে। অবৈধ ক্ষমতা দখল করার লক্ষ্যে সমস্ত দেশে মানুষের অনুপযোগী দেশ হিসাবে রূপান্তরিত করেছিল। মনে হচ্ছিল এদেশে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে এদেশ করেছে, ভালো মানুষ বসবাস করার উপযুক্ত রয়েছিল না। দেশের সমস্ত অপরাধ এই সরকার করেছে। এরপরেও শেষ নাই, এই সরকার অবৈধ ক্ষমতা দখল করার রক্ষার স্বার্থে এই দেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলা এমনভাবে ভারতের গোয়েন্দার হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশের এমন কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল না, সমস্ত প্রতিষ্ঠানকে এই সরকার ভারতের হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশকে
এমনভাবে ভারত দখল করেছিল, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি ছিল, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সমস্ত কার্যকলাপ বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিল। এই বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর রহমত ছিল, তাই সেই সরকারের ষড়যন্ত্র সফল হয় নাই। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকার শেষ ভারত সফর যখন করেছিল, 10টা অবৈধ চুক্তি করেছিল। এই অবৈধ চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে যখন শুরু করেছিল, এদেশের জনগণ তৎক্ষণাৎ আন্দোলনে মুখর হয়েছিল, প্রতিবাদ করেছিল। তখন বাংলাদেশের জনগণের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য বাংলাদেশের সরকার কিন্তু এই তো কোটা ইস্যু তৈরি বাংলাদেশ সরকারের জন্য এত কাল হয়ে দাঁড়াবে, এটা বাংলাদেশ সরকার বুঝতেই পারে নাই। যাই হোক, এই সরকার 15 বছর মানুষের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারে নাই, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। এখন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি। এই সরকার 16 বছরে যত অপরাধ করেছে, যত নির্যাতন করেছে, যত মানুষকে খুন করেছে, যত মানুষকে হত্যা করেছে, সমস্ত অপরাধের এক এক করে সমস্ত অপরাধের সুস্পষ্ট বিচার করতে হবে। এমন ভাবে বিচার করতে হবে বাংলাদেশের ইতিহাস নজির স্থাপন করা যেত, যাতে আগামী যে সরকার ক্ষমতায় ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, কোন সরকার যেন এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। এই জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি, এই সরকারের যত অপরাধে আছে প্রত্যেকটা অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা। যদি প্রয়োজন হলে এই সমস্ত অপরাধ বিচারের জন্য, যদি দ্রুত বিচারের জন্য যদি প্রয়োজন হয়, প্রত্যেক উপজেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা অপরাধের এক এক করে প্রত্যেকটা অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা। আমরা এই সরকারের ক্ষমতা দেখেছি, আমরা দেশ স্বাধীনের পরে 53 বছর থেকে মুজিবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, সাত্তারের শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসন দেখেছি, ইসলামী মৌলবোধের জোট সরকারেরও ক্ষমতা দেখেছি। কোন সরকারে এদেশের মানুষজনের ভাগ্যের কোনো পরিবর্তন করে নাই। আমরা শেষ এরশাদের জমানা থাকি এই 24 সালে ফাসিস্ট সরকারের ক্ষমতা পর্যন্ত দেখেছি। কোন যত সরকার থাকি এই হাসিনা সরকার পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছে, কোন সরকার স্বাভাবিক নিয়মে ক্ষমতা হস্তান্তর করে নাই। প্রত্যেকটা সরকার গণ আন্দোলনের মুখে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়। এই স্বৈরাচার এরশাদ শেষ সময় এই দেশের জনগণের আন্দোলনের মুখে এদেশের জনগণের জীবনের বিনিময়ে এই সরকার এরশাদ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপরে 91 থেকে 96 সাল বিএনপি সরকার ক্ষমতায় আসেছিল। এই বিএনপি সরকার স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। 2 মাসের মতো অসহযোগ আন্দোলন করা হয়েছিল। সারা বাংলাদেশে গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল। মানুষ মধ্যরাত পর্যন্ত গণতন্ত্র মঞ্চে বাংলাদেশের মানুষ আন্দোলন করছিল। 2 মাসে অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই বিএনপি সরকার ক্ষমতা থেকে পালিয়েছিল। স্বাভাবিকভাবে এই বিএনপি সরকার ক্ষমতা ছাড়ে নাই। এই আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে সমস্ত অপরাধ বিএনপি সরকারের দেখা অনুসরণ করে এই আওয়ামী লীগ সরকার করেছে। সমস্ত অপরাধ বিএনপি সরকার 91 থেকে 96 সাল পর্যন্ত সমস্ত অপরাধ এই সরকার বা বিএনপি সরকার এদেশে নতুন ভাবে আবিষ্কার করেছিল। 91-তে বিএনপি সরকার প্রথমে ক্ষমতায় গিয়ে ভোট চুরির আবিষ্কার করেছিল। মাগুরাতে উপনির্বাচনে
জালিয়াতি করে ভোট চুরি করে উপনির্বাচনে বিজয় লাভ করেছিল। তারপরে এই বিএনপি সরকারই মানুষ প্রথমেই এই বিএনপি সরকারের আমলে নাস্তিক তসলিমা নাসরিনের আবির্ভাব ঘটেছিল। সারা দেশে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছিল তৌহিদি জনতা, কিন্তু এই সরকার তসলিমা নাসরিনের পক্ষ নিয়ে দেশের জনগণের বিরুদ্ধে মামলা করেছিল। এদেশের সিলেটের উলামা ইকরাম মামলা করেছিল। আতাউর রহমান সহ অসংখ্য উলামা ইকরাম কারাবরণ করেছিলেন। তাই সে শুধু নয়, এই বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই 30 জুনের এই নাস্তিক বিরোধী আন্দোলন 30 জুনের হরতালের সময় এই কিশোরগঞ্জে শহীদ আরমানকে হত্যা করা হয়েছিল। এর প্রতিবাদে ভাদ্র দিন যখন শুকরানা সমাবেশ সিলেটে করা হয়েছিল, তখন এই কোর্ট পয়েন্টের মাধ্যমে তৎকালীন পাটমন্ত্রী ব্রিগেডিয়ার হান্নান শাহ জনগণের আন্দোলনের উপর গালি চাপায় দেওয়ার চেষ্টা করেছিল। বিএনপি সরকার এই তসলিমা নাসরিনের বিচার তো করেই নাই, বরঞ্চ নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। এই বিএনপি সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, কিন্তু ইসলামী মূল্যবোধের কোনো পরিচয়, ক্ষমতায় গেলে কোনো পরিচয় দেয় নাই। এই বিএনপি সরকারই এদেশের সমস্ত অপরাধ বহন করছিল। এই বিএনপি সরকার আওয়ামী লীগ 91-96 সালে প্রথম মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের জনগণ 15 ফেব্রুয়ারি নির্বাচন এখনো ভুলে যায় নাই। এই 15 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নির্বাচনী ইশতেহার নির্বাচনী ঘোষণা করেছিলেন এবং নির্বাচন দিয়েছিলেন। এদেশের কোনো রাজনৈতিক দল সেই নির্বাচনে যায় নাই, জনগণ ভোট দিতে যায় নাই। এরপরে সুষ্ঠু নির্বাচন চালিয়ে দিয়ে তোমার এই সরকার আবার তোমার ক্ষমতায় বসেছিল। এই বিএনপি সরকার সব ধরনের অপরাধ করেছিল। আবার ইসলামের মূল্যবোধের বিশ্বাসী হয়ে 2001 সালে আবার ক্ষমতায় এসেছিল, কিন্তু ইসলামী মূল্যবোধে জাতীয়তাবাদী ইসলামী মূল বিশ্বাস করে ক্ষমতায় এসে রমজান মাসে নারী ফুটবলের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই সময় বহু উলামা ইকরাম সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু কোনো সংসদ এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছিলেন এদেশের আপামার জনসাধারণের হৃদয় স্পন্দন পীর সাহেব বরহম পীর সাহেব চরমুনায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তাই এদেশের যত রাজনৈতিক দল ক্ষমতায় আসে, অতীতে আসে, সব দলকে জনগণ পরীক্ষা করার শেষ, দ্বিতীয়বার আর পরীক্ষা করার সময় নেই। তাই আপনাদেরকে আহ্বান করি, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন ক্ষমতায় বসি। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এদেশে কোনো দুর্নীতি হবে না, কোনো লুটপাট হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো রাহাজানি হবে না, কোনো চুরি হবে না, কোনো জেনিয়া হবে না। মানুষের জানমালের নিরাপত্তা থাকবে। সেই নবীর অসাধারণ আল্লাহ নবীর অসাধারণ হাদিস যে ইয়েমেন থেকে মদিনায় নারী ভ্রমণ করবে, হিজরত করবে, এই মহিলা ধনী থাকবে, যুবতী থাকবে, কোনো যুবক সেই নারীর দিকে চোখ তুলে তাকাবে না। কোনো এই মহিলার কোনো থাকবে না, সংকোচ থাকবে না, তোমার নিরাপদে মদিনায় চলে আসবে। এটা যদি বুঝতে চায় যে ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের যুবকরা আখলাকওয়ালা থাকবে, চরিত্রবান থাকবে, দর্শনকারী হবে না, এবং সমস্ত মানুষ নিরাপত্তায় থাকবে, সমস্ত মানুষ ধনী থাকবে, গরিব থাকবে না। ইসলাম ক্ষমতায় থাকলে সমস্ত মানুষ ধনী হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামীতে জাতীয় সংসদে পাঠিয়ে আপনাদের সহযোগিতা কামনা করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।